সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাতারা যশোয়া। বাংলাদেশ ভারত সম্পর্ক চ্যালেঞ্জের মুখে ভারতীয় অপপ্রচারে ক্ষুব্ধ হচ্ছে দুই দেশেরই মানুষ। দিল্লির নীতি নির্দেশনা কার্যকর হচ্ছে ভারতীয় প্রচার মাধ্যম থেকে উগ্রতাবাদী জনগোষ্ঠী পর্যন্ত। উগ্র চিন্তার প্রতিফলন দেখা যাচ্ছে দিল্লি থেকে আগরতলা, ভারতের সর্বত্র। প্রতিবাদ হচ্ছে বাংলাদেশেও। সমাবেশ, মিছিল, লং মার্চের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও লাগছে ঢেউ। পরিণতি কি, সুরাহা কোন পথে? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় দিল্লি থেকে আগরতলা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। এই মুহূর্তে উপস্থিত হয়েছেন মুশফিকুস সালেহীন, সহ মুখপাত্র, জাতীয় নাগরিক কমিটি, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আলোচনায় যুক্ত হবেন আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক, বিএনপি। দর্শক, আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। দর্শক, দেখছিলাম প্রধান শিরোনামগুলো, ফিরছি আলোচনায়। মুশফিকুস সালেহীন, আমরা আপনাকে দিয়েই শুরু করছি যেহেতু আমাদের আরেকজন অতিথি এখনো এসে পৌঁছাননি। আজকের লং মার্চ আমরা দেখলাম বিএনপির 3টি অঙ্গঠনের, এবং গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে ভারত বাংলাদেশের সম্পর্ক বেশ অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। আপনারাও প্রতিবাদ করেছেন, বাংলাদেশের সর্বস্তরের জনগণ প্রতিবাদ করছে যে যার মতো করে। আসলে আজকের লং মার্চ কি বার্তা দিচ্ছে, এবং এই যে প্রতিবাদ হচ্ছে, বাংলাদেশের প্রতিটি স্তরের জনগণ প্রতিবাদ করছে, সেই প্রতিবাদটা আসলে কি বার্তা দিচ্ছে? দেখুন, এই প্রতিবাদটা আসলে সময়ের প্রয়োজনে দরকার ছিল আর কি। তো এই প্রতিবাদটা এই বার্তাই দিচ্ছে যে বাংলাদেশের মানুষ আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে আমরা এক থাকব, এবং আমাদের নিজেদের মধ্যকার রাজনৈতিক বিভিন্ন ধরনের মতভেদ থাকতে পারে, মতাদর্শিক বিতর্ক চলতে পারে, কিন্তু রাষ্ট্রের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশের সব দল যে এক, সেটার একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এবং এটা আমরা স্বাগত জানাই। বিএনপি আজকে, বা বিএনপির যে 3টি সংগঠন রয়েছে, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, তারা যেই রং মার্চটি করছে, এটাকে আমরা স্বাগত জানাই। এবং আমরা আসলে যেটা মনে করি যে গত 15 বছর বাংলাদেশে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থায় শুধুমাত্র যে সরকারি দলগুলো যে মানে সরকারি দল যে আওয়ামী লীগ, তারা যে শুধুমাত্র দিল্লির মুখাপেক্ষী হয়েছিল তা না। একটা সময় আমাদের কাছে মনে হয়েছে আমাদের অনেক রাজনৈতিক দল, অন্যান্য বিরোধী যে রাজনৈতিক দল আছে, তারাও হয়তো কিছুটা একটু তাকিয়ে রয়েছে অন্য কোনো দিকে, তাদের মানে সুদৃষ্টির অপেক্ষায় থাকছে, এরকম মনে হয়েছে। কিন্তু যেটা আশাব্যঞ্জক সেটি হচ্ছে এই 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে সকল রাজনৈতিক দলই মানুষের যেই চিন্তাটা, মানুষের যেই চেতনাটা, সেটা তারা ধরতে পেরেছে, এবং সেটা অনুযায়ী এখন জনমতের প্রতিফলন হয়তো তাদের মধ্যে দেখা যাচ্ছে। এবং আসলে বাংলাদেশে ক্ষমতার উৎস বা রাজনীতি করার যে ক্ষমতার উৎস, সেটা যে আসলে অন্য কোথাও না, বাংলাদেশের জনগণের মধ্যেই, সেটা এখন সকল রাজনৈতিক দল সেটা উপলব্ধি করে এখন কাজ করছে দেখে আমরা খুবই আশাবাদী। এবং কিছুদিন আগেই ভারতে আগরতলায় আমাদের যে সহকারী হাইকমিশনের কার্যালয়ে যে ঘটনাটি ঘটলো, তারপরে সকল দল মিলে এসে যে ঐক্যবদ্ধে বা ঐক্যের ডাকটি দিয়েছে, সেটি আসলে আমরা খুবই ইতিবাচকভাবে দেখছি, এবং এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য আমরা মনে করি খুবই ভালো একটা দৃষ্টান্ত। নাগরিক কমিটির কি এ বিষয়ে কোনো কর্মসূচি আছে কিনা? আমরা বিভিন্ন কর্মসূচি দেখতে পাচ্ছি। নাগরিক কমিটি শুরু থেকেই, এই ঘটনা ঘটার পর থেকেই হচ্ছে আমরা সমালোচনা করে এসেছি, আমরা এটা প্রতিবাদ জানিয়ে এসেছি। এবং দেখুন, নাগরিক কমিটির তো আসলে শুরুটাই যদি আপনি দেখেন, আমরা তো বলেছি যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আমরা করতে চাই। সেই ফ্যাসিবাদী ব্যবস্থা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের মানে বাংলাদেশের বাইরের কোনো শক্তি যে এটার সাথে সম্পৃক্ত ছিল না তা তো না। মানে বাংলাদেশে একটি গণতান্ত্রিক শক্তি রয়েছে। বাংলাদেশে 14 সালে এবং 18 সালে এবং সর্বশেষ গত বছরের নির্বাচনগুলো যে আসলে প্রচণ্ড মানে প্রশ্নবিদ্ধ নির্বাচন, বা আসলে জনমতের প্রতিফলন ঘটেনি, এটা তো আমরা শুরু থেকেই জানি। কিন্তু বহির্বিশ্বে কিছু দেশ, দিল্লি, বাংলাদেশে যে এই সমর্থনটা তারা দিয়ে গেছে পতিত আওয়ামী লীগ সরকারকে, সেটি তো আসলে স্পষ্ট। এবং সে কারণেই আমরা আসলে বলেছি যে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে এই স্লোগান অনেক আগে থেকেই, আজকে সবাই বলছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগান বহুদিন ধরে এই ক্যাম্পাসগুলোতে দেওয়া হয়েছে। কেননা আমরা এইটা চিহ্নিত করতে পেরেছি যে আপনি এই ফ্যাসিবাদী ব্যবস্থার বা এই স্বৈরাচারের মূলোৎপাটন করতে হলে আপনাদেরকে এটার সাথে জড়িত যেই শক্তিগুলো রয়েছে তাদেরকেও আপনার আইডেন্টিফাই করতে হবে এবং তাদেরকে কল আউট করতে হবে। এবং সেই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে সবসময় যেই ভারতের সাথে আমাদের বৈদেশিক সম্পর্কের জায়গায় আমরা যেটা মনে করি যে আমাদের সম্পর্কটা হওয়া উচিত সমতার ভিত্তিতে, আমাদের সম্পর্ক হওয়া উচিত ন্যায্যতার ভিত্তিতে, বন্ধুত্বের মতো। এবং এখানে দুই পক্ষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থটা সামনে রেখে বৈদেশিক সম্পর্কটা এগিয়ে নিয়ে যাবে। এখন আমরা অতীতে যেটি দেখেছি, আমরা ট্রানজিট দিয়েছি, আমরা
অসংখ্য আমরা চুক্তি করেছি তাদের কাছ থেকে, ভারতের সরকারের সাথে আদানির গ্রুপের সম্পর্ক ভালো, তাদের সাথে আমরা বিদ্যুৎ আমদানির চুক্তি করেছি। অর্থাৎ এমন সব কাজ করেছি যেটা যত না বাংলাদেশের মানুষকে বেনিফিট করে দিয়েছে, তার চেয়ে বেশি বেনিফিটেড করেছে ভারতের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট গ্রুপকে, ভারতের সরকারকে। তাই আমরা তো শুরু থেকেই বলছি যে এই জায়গায় এক ধরনের পরিবর্তন আমাদের মধ্যে আসতে হবে, এবং আমরা খুবই আশাবাদী। আজকে আমরা দেখেছি মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যে ভারতের ব্যাপারে বাংলাদেশের সরকারের যে পররাষ্ট্রনীতি সেটা পরিবর্তন হয়েছে। নতজানু হয়ে বাংলাদেশ কোনো কিছু করবে না বাংলাদেশ মন্তব্য করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারও বলেছেন ভারতের সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই, কিন্তু জাতীয় কোনো কিছু স্বার্থ বাদ দিয়ে নয়। আবার আমরা দেখলাম ভারতের পররাষ্ট্র সচিব আসলেন, তখন তিনিও বললেন যে ভারত ও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক চায়, ইতিবাচক একটি কর্মপরিকল্পনাও তিনি দিতে চান, এমন কিছু বলেছেন। কিন্তু এমন কিছু কি লক্ষ্য করা যাচ্ছে উনি চলে যাওয়ার পরে, বা ভারতে আমরা গতকালকেও দেখেছি দিল্লিতে যেই বিষয়টি, তো সবকিছু মিলে কি ইতিবাচক কোনো কর্ম পরিকল্পনা চোখে পড়ছে কিনা? দেখুন, আমরা আশাবাদী হতে চাই, হ্যাঁ, কিন্তু আশাবাদী হতে চাইলেও ভারতের পররাষ্ট্র সচিব যে বৈঠকটি করে গেলেন, তারপরে আমরা কি দেখলাম? তারপরে আমরা দেখলাম বাংলাদেশের দুটো জাহাজ এবং নাবিকদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। 3 দিন তাদের কোনো খোঁজ আমরা পাইনি। তারপরে আজকে এসে আমরা জানতে পারলাম ভারতীয় যে কোস্টগার্ড রয়েছে তারা তাদের ফেসবুকে পোস্টে বা তাদের মিডিয়াতে যেটি প্রচারিত হলো যে বাংলাদেশের নাবিকদেরকে মোটামুটি আসামির মতো করে তারা হাঁটু গেড়ে বসিয়ে রেখে একটি ছবি প্রকাশ করেছে, যেটা আমরা মনে করি যে খুবই অবমাননাকর বাংলাদেশের জনগণের জন্য। কেননা যদি এখানে ট্রলারটি আসলে কোনো কারণে আসলেই সীমানা পার করেও থাকে, সেটা দুই পক্ষের কোস্টগার্ড মিলে আলোচনা করে তাদেরকে ফেরত আনা যেতে পারতো, কিন্তু তারা যেভাবে এই জিনিসটি প্রচার করেছে এটা আসলে আমাদের জন্য আসলে ঠিক সম্মানজনক নয়। তো একদিকে বৈঠকে, পারস্পরিক রাষ্ট্রীয় বৈঠকে আপনার ইতিবাচক কথা বলা হবে, কিন্তু তার প্রতিফলন যদি আসলে কার্যক্রমে না দেখি আমরা, তাহলে আমাদের মানে আশাবাদী হওয়াটা একটু কঠিন হয়ে যায়। কিন্তু তারপরে আমরা মনে করি যে ভারতের সাথে আমাদের এই বিষয়টা আসলে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের কিন্তু আসলে কোনো সম্পর্কের দূরত্ব নেই। ভারতের জনগণ এবং আমাদের জনগণ আমরা মিলেমিশেই থাকি, এবং আমরা যেহেতু প্রতিবেশী দেশ, আমাদের প্রচুর আসা যাওয়া রয়েছে এবং সেই সম্পর্কটি রয়েছে। সেই সম্পর্ক ব্যবসায়িক সম্পর্ক, যেমন এইখানে বাংলাদেশের অনেক মানুষের আত্মীয় যেমন সীমান্তের ওপারে রয়েছে, তাদের অনেকের আত্মীয় বাংলাদেশে রয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আসলে সরকারের সাথে, সমস্যাটা হচ্ছে দিল্লি কি ভাবছে। সরকার তো পরিবর্তন হবে, সরকার আসবে যাবে, গণতান্ত্রিক দেশে এটাই তো সিস্টেম। কিন্তু সরকার পরিবর্তনের সাথে যদি এভাবে সমসাময়িক পরিস্থিতি পরিবর্তন হয়, তাহলে সেটা কি কোনোভাবে কাম্য কিনা? বিষয়টি হচ্ছে যে দুটো দেশের সম্পর্ক তো আসলে দেশের রাষ্ট্রের জায়গা থাকা উচিত, কিন্তু কোনো একটা দেশ যদি অন্য আরেকটি দেশের সাথে সম্পর্ক না করে অন্য একটি দলের সাথে সম্পর্ক করে, এটা আসলে সমস্যা তৈরি করে। কেননা আমরা মনে করি যে এই যে আমরা বলছি যে আমরা তো আসলে প্রতিবেশী হিসেবে, বৃহৎ প্রতিবেশী হিসেবে ভারতের সাথে অবশ্যই সুসম্পর্ক রাখতে চাই, কিন্তু ভারতের সরকার বা ভারতের যারা এস্টাবলিশমেন্ট রয়েছে তারা যদি মনে করে যে আসলে বাংলাদেশে শুধুমাত্র আওয়ামী লীগ সরকারই তাদের বন্ধু, আর বাকি সবাইকে ইসলামিস্ট, জঙ্গি, সন্ত্রাসী, সংখ্যালঘু নিপীড়নকারী এমনভাবে তারা পোর্ট্রেয়াল করার চেষ্টা করে, এটা তো খুবই সমস্যাজনক। তাই তাদের দিক থেকে আসলে দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা আসা প্রয়োজন। সেটা যদি হয় তাহলে আসলে আমরা মনে করি বাংলাদেশের সরকার এবং জনগণের কাছ থেকে এটা আসলে কোনো প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে না। সেই পরিবর্তনটা কি দেখতে পাচ্ছেন, বা সেই পরিবর্তনের জন্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কি উদ্যোগটা আরো দেওয়ার জন্য আপনারা কোনো পরামর্শ দিয়েছেন কিনা? যেহেতু আপনারা অভ্যুত্থানের বড় একটি অংশীজন, তো সেক্ষেত্রে আপনাদের তরফ থেকে সেই পরিবর্তন দেখার জন্য কোনো পরামর্শ ছিল কিনা? আমাদের পরিবর্তন দেখার জন্য আমাদের সবার আগে পরামর্শ যেটি ছিল সেটা হচ্ছে আমাদের নিজেদের যেই চাওয়াটা, আমাদের যে স্টেকটা, সেটা আমাদের বুঝে নিতে হবে। মানে গতবার এতদিন শুধুমাত্র যে দিল্লি আমাদেরকে ন্যায্যটা পাওনা বুঝিয়ে দেয়নি তা না, আমাদের সরকার যেটি ছিল সেটি যেহেতু তার জনভিত্তি ছিল না, তারা বৈদেশিক বিভিন্ন শক্তির আশ্রয় প্রশ্রয় চেয়েছে, সে কারণে তারা আসলে বাংলাদেশের স্বার্থ দেখাচ্ছে, তাদেরকে এটি দেখিয়েছে যে ভারতের স্বার্থ তারা রক্ষা করছে, তাই ভারত যাতে তাদেরকে বাংলাদেশে নিরাপদে ক্ষমতায় থাকতে দেয়। তাই বাংলাদেশের সরকারের জায়গা থেকে প্রথম অ্যাপ্রোচ পরিবর্তন হওয়া প্রয়োজন ছিল। সেই অ্যাপ্রোচটা আমরা দাবি জানিয়েছি, এবং আমরা আজকেই যদি বলি যে মাননীয় উপদেষ্টার বক্তব্যে তার কিছুটা প্রতিফলন দেখেছি। তবে আমরা মনে করি কিছু কিছু ক্ষেত্রে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র সচিব যারা রয়েছেন, তাদের হয়তো আরও একটু জোরালোভাবে, বিশেষ করে অর্থাৎ বাংলাদেশে বন্দি বিনিময়ের ক্ষেত্রে আর একটু জোরালো অবস্থান রাখা প্রয়োজন। কেননা বাংলাদেশে এত বিশাল সংখ্যক একটা গণহত্যা চালানোর পরেও, এরকম একটা ঘটনা ঘটানোর পরও ভারত সেই গণহত্যার যেই মূল পরিকল্পনাকারী বা নির্দেশনা দানকারী তাকে আশ্রয় তো দিয়েছে, তাদের দেশে তাদের রাজধানীর মধ্যে বসে তিনি এখন বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন এবং রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিচ্ছেন তিনি অনলাইনে, সেটা থামাতে তারা এটা অ্যালাউ করছে। এটা কিন্তু আসলে আমরা মনে করি না
যে বর্তমানে বাংলাদেশ রাষ্ট্রের প্রতি, শুধু সরকার না, পুরো বাংলাদেশের জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ হচ্ছে। তা আমরা মনে করি যে এটার ব্যাপারে তো সরকার প্রতিবাদ জানিয়েছে এবং সরকার পররাষ্ট্র সচিব যিনি এসেছিলেন ভারতের, তাকে এই বিষয়ে তার বার্তা দেওয়া হয়েছে। তো এটার আমরা আশা করবো, আমরা অপেক্ষায় থাকবো যে ভবিষ্যতে আসলে বিষয়টা কেমন হয়। আর বিষয়টি যদি চলমান থাকে তাহলে আসলে দেখুন, আমরা তো বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী যারা রয়েছে তারা দায়িত্বশীলতার জায়গা থেকে বিভিন্ন অ্যাকশন নিতে চায় বা বিভিন্ন কর্মসূচি নিতে চায়, কিন্তু বাংলাদেশের মানুষের জনগণের ভিতরে যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া আসলে তখন কেমন দাঁড়ায় সেটা কিন্তু একটা দেখার বিষয়। তাই আমি মনে করি যে ভারতের মধ্যে বা দিল্লির ভিতরে বিশেষ করে সুবুদ্ধির উদয় ঘটবে এবং তাদের গণমাধ্যমে বাংলাদেশ কেন্দ্রিক যেই ব্যাপক অপপ্রচার চলছে এগুলো ব্যাপারেও আসলে তারা আর একটু নিয়ন্ত্রণে আসবে এবং তারা সঠিক তথ্যটি তুলে ধরবে। কারণ বাংলাদেশের সরকার তো বলছে, বা আমরাও বলছি যে আপনারা আপনাদের সাংবাদিকদেরকে বাংলাদেশে পাঠান, বাংলাদেশের গ্রাউন্ড রিয়েলিটি আপনারা তুলে ধরুন। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াকে আমরা বলছি, তো সেটা তারা না করে যেই ধরনের প্রোপাগান্ডামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এটা আসলে আমাদেরকে এই সম্পর্ক ইতিবাচক দিকে নেওয়ার ক্ষেত্রে আসলে ওই দিক থেকেই বাধাটা তৈরি হচ্ছে। আমরা কিন্তু দেখেছি ইলিশ তো গেছে, বা তো সেটা তো সমস্যা হয়নি, ঝামেলা আমরা দেখতে পাইনি। আপনাদের একটা রিপোর্ট দেখেছি আমি, সেটা হচ্ছে কিছুদিন আগে যে ভারতের কলকাতার যে ব্যবসায়ীরা রয়েছে, সময় টিভিতেই দেখিয়েছে, সেই ব্যবসায়ীরা আসলে সমস্যায় পড়ে গেছেন, কারণ বাংলাদেশ থেকে অনেক পর্যটক সেখানে যান না বা ব্যবসায়ীরা সেখানে যাচ্ছেন না। সেখানকার হয়তো নিউ মার্কেটের আশেপাশে এলাকায় হোটেল ব্যবসায়ীরা সমস্যায় রয়েছেন, বড়বাজার বা নিউ মার্কেটের ব্যবসায়ীরা সমস্যায় রয়েছেন, হয়তো তাদের হাসপাতাল যেগুলো রয়েছে তাদের সেখানেও হয়তো সংকট চলছে। তাই সংকট কিন্তু আসলে শুধুমাত্র আমাদের তা না, মানে ভারতের ব্যবসায়ীরাও তো আপনাদের রিপোর্টেই উঠে এসেছে বিভিন্ন ধরনের সংকটে পড়েছেন। এখন যদি বিভিন্ন ধরনের উস্কানিমূলক ঘটনা ঘটিয়ে এটা রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করে, সেটা ক্ষতিগ্রস্ত আসলে দুই দেশের জনগণই হবে। এটা যত দ্রুত দিল্লি বা পশ্চিমবঙ্গ সরকার, কারণ মমতা ব্যানার্জি যে বক্তব্যটা দিয়েছিলেন সেটা কোনোভাবেই আসলে ওয়েলকাম করার মতো কিছু না, এরা যত দ্রুত ওনারা বুঝতে পারবেন ততই আসলে উপমহাদেশের সকলের জন্য মঙ্গল। একদমই, আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে আপনি যে প্রতিবেদনটির কথা বললেন, আমরাও প্রতিবেদন করি এবং এটা খুবই স্বাভাবিক যে একটি দেশের গণমাধ্যমে একটি অংশ থাকে আন্তর্জাতিক অংশের জন্য, সেটা শুধুমাত্র খবর প্রচারের জন্য, সেটা এইরকম প্রোপাগান্ডা বা যেটা ভারতীয় মিডিয়া করছে সেটার জন্য না। এটা অবশ্যই আমরাও দেখেছি, কিন্তু যে বিষয়টি আমরা বললাম যে বাণিজ্যিক সমতার বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আপনার কাছে আবারও ফিরবো, কিন্তু এর মধ্যে আমাদের সঙ্গে আরো একজন উপস্থিত হয়েছেন অতিথি, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আপনার কাছে একটু ফিরতে চাচ্ছি এই মুহূর্তে। আমরা আজকে দেখলাম বিএনপির 3টি অঙ্গ সংগঠনের লং মার্চ, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, আগরতলায় হামলার বিরুদ্ধে, জাতীয় পতাকা অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে। এই লং মার্চ আপনাদের দলের তরফ থেকে কোথায় বার্তা দিচ্ছে, কি বার্তা দিচ্ছে একটু জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। এটা একটা মূল্যবান টপিক এই সময়ের জন্য, এবং বলতে পারেন টক অফ দ্য মান্থ। এবং এই টপিকটা আরও কতদিন যে চলে, যে ভারত বাংলাদেশের উপর যে বৈরী মনোভাবাপন্ন হয়েছে, বিশেষ করে 5ই আগস্টের আমাদের এই বিপুল বিজয়ের পরে তাদের বৈরিতা আরও বেড়েই চলেছে। তার মানে এই না যে 5ই আগস্টের আগে আমাদের সাথে সম্পর্ক ভালো ছিল। 5ই আগস্টের আগে তার একটা ক্লায়েন্টের সাথে তার সম্পর্ক ভালো ছিল, বাংলাদেশের সাথে তার সম্পর্ক ভালো ছিল, বাংলাদেশের জনগণের সাথে তার সম্পর্ক ভালো ছিল না। অধিকাংশ জনগণ এই তার যে ক্লায়েন্ট মাফিয়া, তার বিরুদ্ধে আন্দোলন করেই কিন্তু আমরা বিপ্লব করেছি। এখন বক্তব্য হলো এই বিপ্লবকে ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না, কারণ তার যে ক্লায়েন্ট ফসকে যে বেরিয়ে গেল, এবং তার ক্লায়েন্টের এই বিতরণের পরে আমি দেখলাম যে ভারতীয় পত্র পত্রিকা মিডিয়ায় বিভিন্নভাবে অপপ্রচার, অপতথ্য ছড়ানো হচ্ছে। একটু বলে নিই যে কিছুদিন আগে দেখলাম অযোধ্যায় একটা আপনার ধর্মীয় উৎসবে স্টাম্পেড হয়েছে অনেক ভিড়ের ফলে, ক্রাউডের ফলে। সেখানে কিছু নারী পুরুষ শিশু নিহত হয়েছে, আহত হয়েছে। সেটাকে কাটছাট করে দেখাচ্ছে বাংলাদেশে নাকি হিন্দু ভাইদের উপর দমন পীড়ন চলছে। আমি দেখলাম যে বিপ্লবের সময় বিক্ষুব্ধ জনতা একটা আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দিয়েছে, সেটাকে দেখানো হচ্ছে একটা মন্দির পুড়িয়ে দিয়েছে। এইভাবে প্রায় 13টি অপতথ্য, 49টি মাধ্যম ভারতের। ইভেন দো আপনি শুধু 8টি, ওদের যে রিপাবলিক টিভি এটা তো খুব একটা পরিচিত না, ওদের ইন্ডিয়া টাইমস, হিন্দুস্তান টাইমস, হিন্দু টাইম, সমস্ত নামকরা পত্রিকায় বলতে এইগুলো বলা হচ্ছে। ভারতের বিভিন্ন রাজনীতিবিদরাও বলছে। এখন বক্তব্য হলো বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার বিরুদ্ধে কড়া কি প্রতিবাদ জানাচ্ছে।
আমি দেখলাম বিক্রম মিশ্র এসে আমাদের 12 ঘন্টার একটা মিটিং করলো। সেই মিটিংয়ে কি বিষয়ে আলোচনা হলো সেটা কি জনগণ জানলো? যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশেষ যেভাবে ভারত মানে ক্ষুণ্ণ করে চলেছে, সীমান্তে বলল যে হত্যা হবে না, তারপরেও সীমান্তে হত্যা চলছে, অভিন্ন নদীগুলো বিষয়ে এখনো পানি চুক্তি হয়নি, তারপরে আমাদেরকে বলছে আমরা নাকি কমিউনাল ডিসহারমনি, অথচ বাংলাদেশ ইজ ল্যান্ড অফ কমিউনাল হারমোনি। এবং এই যে ভারত যে অপপ্রচার, তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ন্যারেটিভ কি তৈরি করেছে বিশ্ববাসীর কাছে? বিশ্ববাসীর কাছে ভারত যে পারসেপশন তৈরি করেছে বাংলাদেশ বিরোধী, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারকে মোকাবিলার জন্য কোনো ন্যারেটিভ তৈরি করেছে? এখন দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি ভারত বিরোধী ভাবাপন্ন। যৌক্তিক কারণে, যেহেতু ভারত বৈরিতা মূলক আচরণ করছে, যৌক্তিক কারণে বাংলাদেশের বিপ্লবী শক্তি সহ অন্যান্য শক্তিও এখন অন্যান্য জনগণ সামগ্রিকভাবে বাংলাদেশের জনগণ এখন ভারত বিরোধী মনোভাবাপন্ন হয়ে গেছে। ভারতের জনগণের বিরুদ্ধে না আমাদের এই বৈরী মনোভাব, এটা হলো দিল্লির সরকারের বিরুদ্ধে। কিন্তু দেখেন, একমাত্র দল বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে দেশপ্রেমের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, এবং আমাদের এই বিপ্লবের যে তাৎপর্য এবং বিপ্লবকে ঊর্ধ্বে তুলে ধরবার জন্য আমরা রাজপথে কিন্তু ভারত বিরোধী মনোভাব আমরা এখন শো করছি। আপনি দেখেন, আমাদের যে 3টা লং মার্চ আজকে দেখলেন, এই লং মার্চ কিন্তু আমরা এর আগেও করেছি ভারতের বিরুদ্ধে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে যখন আমরা তালপটি অভিমুখে এবং ফারাক্কা অভিমুখে লং মার্চ করি, তারপরে যে ভারতের সাথে পানি চুক্তি হয়, সেই পানি চুক্তিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে পানি চুক্তি হয় আপনার মোরারজি দেশাই সরকারের সাথে, তখন কিন্তু আমরা ন্যায্যতা পাই পানির। আজকে যদি আপনি সরকারে থেকে যদি মিউ 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 করেন ভারতের সাথে, তাহলে কিন্তু এই সমস্যা আরো বেড়েই চলবে। কারণ ভারতের যে অপপ্রচার, আমি বলি সরকারের অবস্থান দেখেন, ভারতের অপপ্রচার তো বেড়েই চলছে। এর বিরুদ্ধে সরকার কি কোনো ন্যারেটিভ তৈরি করতে পারছে? সরকার অনেক সময় বলছে, আমরা সরকারে বসেও অনেক কথা বলা যায় না, সরকার বলছে। তাহলে যেহেতু ভারত এখন আমাদের 100% লোক ভারতের বিরুদ্ধে চলে গেছে, হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে, যেহেতু আপনি আমার অ্যাম্বাসিগুলো হামলা করেছেন, গতকালকেও আমাদের দিল্লি অ্যাম্বাসি হামলা করেছে, আমাদের চলাচলের পথ বন্ধ করেছেন, ভারতের হোটেলগুলোতে আমাদের যে সমস্ত বাঙালি আটকা পড়েছে তাদের খাওয়া বন্ধ করে দিয়েছেন। সুতরাং আপনি এখন যদি বসে থাকেন, আমাদের দল তার স্পষ্ট মনোভাব দেখিয়েছে। আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ দেখেন, ভারতীয় পণ্য যখন বয়কট হয় তখন সে তার একটা ভারতীয় চাদর পুড়িয়ে ফেলেছে। গতকালকে না পরশু দেখলাম সে তার স্ত্রীর ভারতীয় শাড়িটি পুড়িয়ে ফেলেছে। অথবা আমরা ক্লিয়ার ভারতের বিরুদ্ধে আমাদের মনোভাব। এখন সরকারে বয়কট ভারত না, ভারতকে বোঝাতে হবে যে আপনি, এটা শেখ হাসিনার বাংলাদেশ না, এটা বাংলাদেশের জনগণের বাংলাদেশ। আপনি বন্ধুত্বর বেশে প্রভুত্ব চাপিয়ে দেবেন, এটা বাংলাদেশের জনগণ মানবে না। কারণ আমরা 71 সালে যে যুদ্ধ করেছিলাম পিন্ডির বিরুদ্ধে, ইসলামাবাদের বিরুদ্ধে এবং করাচির বিরুদ্ধে, আমরা দিল্লির কাছে নতজানু হওয়ার জন্য আমরা এই যুদ্ধ করেছিলাম না। সুতরাং আজকে সমস্ত রাজনৈতিক দলকে, এই বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়েরা, নাগরিক ঐক্য যে কমিটি করেছে, তারা সবাই আজকে এই ভারত বিরোধী মনোভাব আমাদের চাঙ্গা করতে হবে। এখন উপদেষ্টারা যদি মনে করে যে আমার চেয়ার ধরে রাখার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য আমি ভারতের সাথে মিউ মিউ করব, তাহলে আমি বলবো যে তাহলে আপনি বিপ্লবের বিরুদ্ধে চলে গেলেন। এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই কিন্তু আপনার এতদিন ভারত বিরোধী কথাবার্তা বলেছেন, অনেকে বই লিখেছেন গঙ্গার পানির উপরে, অনেকে কলাম লিখেছেন, টকশো করেছেন। তারা আজকে উপদেষ্টা হয়ে চুপ করে বসে থাকবেন, এটা কিন্তু বাংলাদেশের মানুষ সব বুঝে ফেলায়। মিডিয়া হাউসগুলোকে এই দায়িত্ব নিতে হবে যে ভারত যেভাবে আমাদের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন দেখাচ্ছে, আমাদের সামগ্রিকভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে এই সমস্যার মোকাবেলা করতে হবে। সুতরাং আমি উপদেষ্টা পরিষদেও বলবো, যদি কোনো উপদেষ্টা মনে করেন যে চেয়ারে থেকে ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না, তাহলে জনগণের কাতারে চলে আসুন রাস্তায়। যদি বিপ্লবকে ভালোবাসেন, দেশপ্রেমকে ভালোবাসেন, যদি রাষ্ট্রকে ভালোবাসেন, স্বাধীনতাকে ভালোবাসেন, চেয়ার থেকে আপনি বিএনপি তো রাস্তায় চলে এসছে, আবারও আসে না। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবসময় আপনারা আপোষহীন। আমাদের বর্তমান যে অবস্থান আপনি দেখেছেন যে ভারতীয় এই যে আগ্রাসী মনোভাব আমাদের প্রতি, তার বিরুদ্ধে যদি আপনি কোনো কথা না বলেন, আপনি শুধু
আবার এর ভারতীয় যে ন্যারেটিভ আমাদের বিরুদ্ধে তৈরি করেছে তার বিরুদ্ধে যদি আপনি কোনো ন্যারেটিভ দাঁড় না করান, তাহলে ভারত আপার হ্যান্ডে যে আপনার উপরে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ করবে। সুতরাং এখন জনগণের ঐক্যের প্রয়োজন, এই ঐক্য যেন ভাঙন না হয়। আজকেও আমি দেখলাম যে একজন ছাত্র তরুণ উপদেষ্টা সে বলল যে নির্বাচনকে সামনে এনে আমাদের ঐক্যকে বিনষ্ট করা হচ্ছে। এই কথাটা আসলে ঠিক না। এখানে এখন মূল প্রশ্ন হলো ভারতীয় আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আমাদের মনোভাবটা জাহির করা, এবং এই সরকার যেহেতু আপনার জনগণের শতভাগ সমর্থন পাওয়ার পরেও সরকার দেখেন আপনি দ্রব্যমূল্য ঠিক করতে পারছে না, বিভিন্ন প্রতিবিপ্লব ঠিক করতে পারছে না, মানে একটা অনভিজ্ঞতার মাধ্যমে সরকার দৃশ্যমান কোনো উন্নতি গত 100 দিনে পার হয়ে গেল, প্রায় 4 মাসের সরকার কিছুই করতে পারল না। এই জন্য আমরা বলছি যে আপনি যদি একটা নির্বাচিত সরকার এবং গণতান্ত্রিক পথে যান, তাহলে এই সমস্ত আগ্রাসী মনোভাব, এই সমস্ত বহিঃশক্তির আক্রমণ, এবং আবার এর মধ্যে আছে দেশীয় কিছু ষড়যন্ত্র। আপনার কিন্তু এটা মানতে হবে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করেছে, একজন গণহত্যার আসামি, সে সেখানে বসবাস করে। ভারত সে কোন স্ট্যাটাসে বসবাস করে সেটা বলে না, আমাদের উপদেষ্টারাও সেটা আমাদের কাছে ক্লিয়ার করে না। বললাম তো বিক্রম মিস্ত্রির সাথে জায়গাটা কি ক্লিয়ার না, এটা বলতে চাচ্ছেন? বিক্রম মিশ্রের সাথে কি কথা হলো, কোন বিষয়ে কথা, সেটা কি জানালো? এবং আমাদের উপদেষ্টারা ভারতকে কি কড়া বার্তা দিতে পারলো? শুধু কূটনীতিক কথাগুলো কথা বললে তো হবে না। আপনি এখানে জনগণের ঐক্যের কথা বলা হচ্ছে, জনগণকে ঐক্যবদ্ধভাবে এই শক্তিকে মোকাবেলা করতে হবে। এবং আমি বলছি যে ভারতের যে পাপেট এতদিন আমরা এখানে ছিল, সে যখন বিতাড়িত হলো, চলে গেল, তার যে দোসররা বাংলাদেশে এখনো রয়ে গেছে, এই দোসরকে যদি আপনি লালন পালন করেন, যেটা উপদেষ্টা পরিষদ আমি দেখলাম সুচারুভাবে করছে। বিপ্লবে যে সমস্ত লোক বিপ্লবের বিরুদ্ধাচরণ করেছিল, বিপ্লবীদের গুলি করেছিল, বিপ্লবীদেরকে গ্রেফতার করেছিল, বিপ্লবীদেরকে হামলা করেছিল, সেই সমস্ত লোক আজকে প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে আছে। আজিজুল বারী হেলাল, আবার একটু আসতে চাচ্ছি মুশফিকুর সালিহিন আপনার কাছে। যেমনটা বললেন যে কড়া বার্তা বর্তমান উপদেষ্টা পরিষদ দিতে পারছে না ভারতকে, আপনাদের কি মনে হয়? দেখুন, আমাদের যেটি মনে হয় সেটা হচ্ছে কড়া বার্তা একটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ থাকে। সো সরকার যখন একটা দায়িত্বশীল জায়গায় আছে, তাদেরকে সেই ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজটা, সেই ম্যানারিজম মেনে রেখেই কথা বলতে হয়। কিন্তু তার মধ্যেও আমরা কিন্তু দেখেছি নাহিদ ইসলাম মাননীয় উপদেষ্টা বা আসিফ মাহমুদ, তাদের কিন্তু আমরা কড়া বার্তা ভারতের উদ্দেশ্যে দেখেছি। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে ভারতের ব্যাপারে নতুন যেন পররাষ্ট্রনীতি বদলে গেছে, সেই কথা বলেছেন। এই সাথে আমাদের রাজনৈতিক দল যেগুলো রয়েছে তাদেরও কিছু দায়িত্ব রয়েছে, বা আমরা যারা রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করছি তাদেরও দায়িত্ব রয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের যে মনোভাবটা, সেই মনোভাবটা তুলে ধরা, এবং সেটা সরকারের সেটা তুলে ধরলে সরকার আসলে এই কথাগুলো আন্তর্জাতিক ফোরামে যে যখন বলবে, তখন তাদের জন্য বলাটা সহজ হয় যে বাংলাদেশের জনগণ এটা চাইছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এক্ষেত্রে ঐক্যমত্য রয়েছে, সেক্ষেত্রে তখন সরকারের সেই কাজটা সহজ হয়। এখন আমরা যেটা আসলে আশা করি সেটা হচ্ছে যে এই যে ভারতের বা বাংলাদেশের স্বার্থ, ভারতের বিরুদ্ধে, ভারতের অপকর্মের বিরুদ্ধে কথা বলা বা বাংলাদেশের পক্ষে যে কথাগুলো বলা, এগুলো শুধু পলিটিক্যাল রেটরিকের ভিতরে থাকবে না। এটা আসলে কার্যত দলগুলো এই চিন্তাটা লালন করবে। কেননা আমরা ওই যে অতীতেও দেখেছি, বাংলাদেশে যখন মানে ভারতে যখন, দিল্লিতে যখন কংগ্রেস সরকার পতন হয়ে বিজেপি সরকার আসলো, বাংলাদেশে অনেকে আশাবাদী হয়ে উঠেছিলেন এবার হয়তো বাংলাদেশে কোনো একটা পরিবর্তন চলে আসবে। এই যে এই আশাবাদী থাকাটা, এটা এমন মানসিকতা যে ওই যে দিল্লি আসলে বাংলাদেশে ঢাকায় কে থাকবে সেটা নির্ধারণ করে দেয়, বা এক ধরনের কিছুটা মানসিক দাসত্ব আর কি, দাসত্বের বহিঃপ্রকাশক ঘটায়, যে ক্ষমতাটা আসলে ক্ষমতার উৎসটা কোন জায়গায়, বাংলাদেশের জনগণ নাকি ওই দিল্লি। তো ওই ধরনের মেন্টালিটি থেকেও আমাদেরকে বের হয়ে আসতে হবে। তো আমাদের যদি সেটা আমরা হই বা অন্য যে কোনো রাজনৈতিক দলগুলো যারা রয়েছে, আমরা যদি একই সাথে প্রকাশ্যে মিছিল মিটিং করছি, কিন্তু একই সাথে আমরা ওই যে নতজানু পররাষ্ট্রনীতির দিকে একটা দ্বার খোলা রাখছি, এটা করাটা আমাদের ঠিক হবে না। তবে এই মুহূর্তে যেটি দেখছি, এই যে আজকে লং মার্চ করলো, আমরা এর আগে প্রতিবাদ করেছি, অন্যান্য দল লং মার্চ কি রাজনৈতিক দল করলো? আমি বললাম যে উপদেষ্টা মণ্ডলীর থেকে অন্তর্বর্তীকালীন সরকার কি কড়া বার্তা দিতে পারছেন কিনা, যেমনটা আজিজুল বারী হেলাল বললেন যে তারা কড়া বার্তা দিতে পারছেন না। আমরা যেমন মনে করি যে আজকে একটা রিঅ্যাকশন
পরিষ্কারভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসা উচিত ছিল আমাদের নাবিকদের ব্যাপারে। তাদেরকে যেভাবে ছবি তুলে এটা অবমাননাকর একটা ছবি প্রকাশ করা হয়েছে, এর ব্যাপারে সরকারের পক্ষ থেকে একটা কড়া প্রতিক্রিয়া আসা প্রয়োজন ছিল, সেটা আমরা দেখিনি। সেই ক্ষেত্রে সরকারের কিছু ক্ষেত্রে ঘাটতি তো রয়েছেই। আমরা যেটা দেখছি সরকারের তরুণ উপদেষ্টা যারা রয়েছেন তাদের এই ক্ষেত্রে ঘাটতি আমাদের মনে হচ্ছে না, কিন্তু আমাদের অনেক, এটা কি আমলাতান্ত্রিক জটিলতায় পড়ছে কিনা জানি না, কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় হয়তো আরও বেশি এক্ষেত্রে প্রোঅ্যাক্টিভ এবং জোরালো ভূমিকা রাখতে পারে বলে আমরা মনে করি, এবং তাদের প্রতি সেই আহ্বানটুকু জানাই। তবে এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলতে চাই যে এই যে সরকারকে দেখুন, এটি এমন একটা সরকার যেই সরকারটার রাজনৈতিক ব্যক্তিবর্গ দিয়ে গঠিত না। এটা মূলত বাংলাদেশের বিশিষ্ট বিভিন্ন নাগরিকরা দেশের একটা ক্রান্তিকালে তারা দায়িত্ব নিয়েছেন। তাদের এর আগে বাংলাদেশের আমলাতন্ত্র চালানো, রাষ্ট্র ব্যবস্থা চালানোর অভিজ্ঞতাটাও নেই। তো এই জায়গাটায় আমাদের তো একটা মানে দায়িত্ব রয়েছে, যারা রাজনৈতিক গোষ্ঠী রয়েছে, যে এই সরকারটাকে এক ধরনের সাপোর্ট দেওয়া। সাপোর্টটা কীরকম, সেটা হচ্ছে যাতে তারা এই যে অন্তর্বর্তীকালীন যে সময়টুকু, এই ট্রানজিশনাল ফেজে যাতে তাদের যে দায়িত্বগুলো তারা প্রপারলি পালন করে এবং করে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের হাতে, মানে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটা গভর্নমেন্টের মাধ্যমে হ্যান্ড ওভার করতে পারে। কিন্তু আমরা যদি হচ্ছে সরকারকে বিভিন্ন কাজে, বিভিন্ন দেশের ইন্টারনাল সংকটে বা অন্যান্য বিষয়ে ব্যস্ত রাখি, তখন কিন্তু তাদেরকে এই যে আন্তর্জাতিক বিভিন্ন যেই বিষয়গুলো রয়েছে এগুলো তাদের পক্ষে সামলানোটা একটু কঠিন হয়ে যাবে। কেননা এই সরকারের সাইজটা কি, এই এখন কি কোনো রাজনৈতিক দল তাদেরকে ব্যস্ত রাখছে? আমরা সব ক্ষেত্রে রাজনৈতিক দল না, কিন্তু ধরুন রাজনৈতিক দলের কর্মীদেরকেও কিন্তু একটু নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। কেননা আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্ষেত্রে চাঁদাবাজির কথা আবারও শুনি, আমরা প্রশাসনের ভিতরে দলীয়করণের কথা শুনি। আমরা কিছুদিন আগে, মাসখানেক আগে সম্ভবত দেখেছি যে দুপক্ষীয় ডাক্তারদের মধ্যে একটা সংঘর্ষ বা হাতাহাতি এরকম কিছু একটা হয়েছিল। মানে এই সংকটগুলোও কিন্তু সরকারকে সামলাতে হচ্ছে, সরকারকে শ্রমিক যেই আন্দোলন রয়েছে সেইগুলোও সামলাতে হচ্ছে। তো মানে একটার পর একটা এই ধরনের বিষয় যখন থাকে, তখন আপনি রাষ্ট্রের স্বার্থ রক্ষায় যে কাজগুলো করা প্রয়োজন, সেক্ষেত্রে হয়তো তাদের ফোকাস করার সময়টা কমে যায়। তাই আমাদের ওই সরকার বারবার ব্যর্থ বা এই সরকার কোনো কিছু করছে না এটা না বলে আরো সহযোগিতামূলক ভাবে কাজ করলে মনে হয়। এই জায়গাটাতেই আজিজুল বারী হেলাল আপনার কাছে পৌঁছতে চাচ্ছি, যেমনটি মুশফিকুস সালেহীন বললেন যে অভ্যন্তরীণ নানা চাপের কারণে সরকার হয়তো বা আন্তর্জাতিক বা পররাষ্ট্র নীতিতে ওভাবে ফোকাস করতে পারছে না। আপনাদের কি মনে হয় অভ্যন্তরীণ কোনো চাপ আছে? অভ্যন্তরীণ রাজনীতির ফ্রন্ট যদি আপনি বেশি ঘোলেন, যেহেতু আপনি অনভিজ্ঞ, এই দেশ পরিচালনা আপনার অভিজ্ঞতা নেই, আপনি যদি এখন যে কাজের দায়িত্ব আপনার না, সেই কাজ যদি নিজের উপর চাপিয়ে ধরেন, তাহলে তো আপনি হিমশিম খাবেনই। আর এই সরকারকে সাপোর্ট দিচ্ছে না এমন কোনো লোক বাংলাদেশে নেই। আমি মনে করি স্বাধীনতার পরে সবচেয়ে এই সরকার বেশি সাপোর্ট পেয়েছে। আমরা এখনো শতভাগেরও বেশি সমর্থন করি ডক্টর ইউনূস সরকারকে, কারণ এই ইউনূস সরকারের যে কোনো ধরনের বিপর্যয় মানে বাংলাদেশের বিপর্যয়। ইউনূস সরকারের যে কোনো ধরনের ক্ষতি মানে বাংলাদেশের বিপ্লবের ক্ষতি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি। আমাদের অভিজ্ঞতা থেকে, আমরা রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আপনি দেখেন যে বিভিন্ন রাজনৈতিক দল ভারতে কিভাবে তাদের এই ন্যারেটিভগুলোকে, তাদের এই অপপ্রচারকে, বাংলাদেশ বিরোধী প্রচারকে কথা বলছে। মমতা ব্যানার্জির মতো লোক তিনিও বললেন, শুভেন্দু অধিকারী তো আরও কথা বললেন, এবং বড় বড় পত্রিকা বলেন। সেখানে বাংলাদেশের জনগণ বিভিন্ন একাডেমিক ডিসকাশনে ব্যস্ত রয়েছে, বিভিন্ন ডিপ্লোম্যাটিক ডিসকাশনে ব্যস্ত। না, আপনাকে মনোভাবটা সেরকমই দেখাতে হবে। রাজপথে ভারত বিরোধী মনোভাব যে বাংলাদেশের জনগণের, সেই প্রমাণটা আপনাকে দিতে হবে। বিএনপি একমাত্র দল যে ইতিমধ্যে ভারতের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে। আমি আশা করব আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা, আমাদের নাগরিকরা, যে কমিটি আছে, যে দলটা আছে, বা বামপন্থী যারা আছেন, উপদেষ্টা পরিষদের যারা বিপ্লবে অংশগ্রহণ করে, তাদের সবাইকে এই মনোভাব আপনার ঐক্যবদ্ধভাবে দেখালেই আপনার ঐক্য স্থাপিত হবে। আমরা এখন কিন্তু একটি নির্বাচনের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নির্বাচন দেয়া, এবং সরকার আসবে যাবে, পরিবর্তন দুদেশেই সরকারের হবে, এবং সেক্ষেত্রে কি এরকম পরিবর্তন ভবিষ্যতে আবারও ভারতের সাথে সম্পর্কে দেখা যাবে? শুনেন, ভারতের সাথে সম্পর্ক কি হবে এটা আপনার ভবিষ্যতেই ঠিক করবে। ভারতের সাথে গত 57 বছরে, আমাদের 53 বছরে আমাদের সম্পর্ক কখনো কি সুখের ছিল? কখনো কি আপনার সীমান্ত হত্যা বন্ধ থেকেছে? কখনো কি ফারাক্কার পানি পেয়েছেন? তিস্তা চুক্তি কি হয়েছে? বাংলাদেশের লোকজনকে মানে আপনার নিচু করে দেখা, বাংলাদেশকে একটা সাবসার্ভিয়েন্ট ফরেন পলিসিতে রাখা, বাংলাদেশকে একটা ক্লায়েন্ট স্টেটে দেখা, এটা কি আপনি বন্ধ করতে পেরেছেন?
এই অর্থাৎ বুকিশ কথাবার্তা বলে আপনি আপনার সম্পর্ক উন্নয়ন করতে পারবেন না। আপনাকে ডিপ্লোম্যাটিক রিলেশন, আপনার আন্তর্জাতিক আইন, এইগুলো আপনার উইপেন। আরেকটা উইপেন হলো আপনার জনগণের ঐক্যবদ্ধ শক্তি। এই জনগণের ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগাতে হবে। এই জনগণ যদি অনৈক্য হয়ে যায়, আমি বিভিন্ন মিডিয়া হাউসে দেখি যে ভারতের পারপাস সার্ভ করার জন্য সেইভাবে সংবাদ পরিবেশন করছে। বিভিন্ন উপদেষ্টারা যখন উপদেষ্টা হয়নি তখন যেসব কলাম লিখতেন, তখন যেসব যা লিখতেন, পড়তেন বা বই লিখতেন, এখন তারা যদি বলে যে আমি উপদেষ্টা বিধায় সরকারের দায়িত্বে আছি বলে আমি অনেক কথা বলতে পারি না, তাহলে দেশপ্রেম যদি আপনার থেকে থাকে, যদি বিপ্লবকে ভালোবেসে থাকেন, তাহলে ক্ষমতার চেয়ার থেকে নেমে রাস্তায় জনগণের কাতারে আসুন, আপনিই করুন, এই আপনার মনোভাবটা পরিষ্কার করুন। আর একটা কথা, যে আজকে আমাদের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র শুরু হয়েছে, আমরা তো বলেছি শুধু শেখ হাসিনা গেছে, তার দোসররা তো দেশে রয়ে গেছে। এই দোসররা বিভিন্নভাবে প্রাইস পোস্টিং পাচ্ছে, প্রশাসন বলেন, পুলিশ বলেন। আজকে কি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পেরেছে এই তত্ত্বাবধায়ক, এই অন্তর্বর্তীকালীন সরকার? কারণ তিনি প্রশাসনের সেই পরাজিত শক্তিকে, যারা বিপ্লবে গুলি চালিয়েছিল, গত 17 বছরের আন্দোলনে যারা আন্দোলনকারীকে হত্যা করেছিল, এমন একটা উদাহরণ আমি যদি দেই, যে নারায়ণগঞ্জে 28শে অক্টোবর, এই 22 সালের 28শে অক্টোবর আমাদের সারা বিভাগে সমাবেশ হয়েছিল। সেখানে একজন বিপ্লবী ছাত্রনেতা শাওন প্রধানকে যেই পুলিশ অফিসার গুলি করেছিল, তার বিরুদ্ধে মামলা হয়েছিল, বিএনপি মামলা করেছিল, সরকার থেকে। তাকে আমি দেখলাম পুলিশ হেডকোয়ার্টারে বসিয়েছে, সমস্ত পুলিশ পোস্টিং নাকি সে দিবে। তাহলে আপনি বলেন, তাহলে এই শোনেন, এগুলো শুনতে হবে আপনার। তাহলে আপনি বলেন যে আপনি কিভাবে সরকারকে ধরে রাখবেন, কিভাবে আপনি ষড়যন্ত্র ঠেকাবেন। ছেলেদের, আমাদের বৈষম্যবিরোধী ছাত্রদের এগুলো বুঝতে হবে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।